Hello friends, welcome back to our third class. This is not third class, this is third class. আমাদের তৃতীয় ক্লাসে প্রথম দিনের প্যাডাগজির তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাসের এই অংশটা, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যে ভাষা শিক্ষণের যে নীতি আছে সেই সব নিয়ে আমরা জানবো। জেনারেল প্রিন্সিপাল, সাধারণ নীতি হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাধারণ নীতি কয়টা না দুটো সোর্স থাকে। একটা সোর্স হচ্ছে প্রিন্সিপাল ফ্রম লিঙ্গুইস্টিক্স অর্থাৎ ভাষাতত্ত্ব থেকে গৃহীত নীতি, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ফ্রম সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ব থেকে গৃহীত নীতি। ওকে, তো আমরা প্রথমে প্রিন্সিপাল ফ্রম লিঙ্গুইস্টিক্স অর্থাৎ ভাষাতত্ত্ব থেকে যেসব আমরা নীতিগুলো পেয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে বেশ কিছু আপনারা টার্ম পাবেন, এই টার্মগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। কী বলা হয়েছে দেখুন, প্রিন্সিপাল ফ্রম লিঙ্গুইস্টিক্স থেকে ভাষাতত্ত্ব থেকে যে নীতি সেটা কী বলা হয়েছে, গিভ প্রায়োরিটি টু সাউন্ড ফোনিমস অর্থাৎ ধ্বনি উচ্চারণ যে শব্দ করতে যেন প্রায় সেটাতে প্রায়োরিটি দিতে হবে, অ্যান্ড ওরাল প্র্যাকটিস অর্থাৎ বাচনিক অভ্যাসে দিতে হবে। তা যদি বলে যে ওরাল প্র্যাকটিস, এটা কোন ধরনের প্রিন্সিপাল না লিঙ্গুইস্টিক প্রিন্সিপাল কিন্তু, অর্থাৎ ভাষার যে ধ্বনির যেন সে ধ্বনির শব্দ বলতে পারে এবং বাচনিক অভ্যাস ওরাল প্র্যাকটিস করতে পারে, এটা কিন্তু এটাতে প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। 2 নম্বর পয়েন্ট কী বলছে, দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ যে কথাটা যে ভাষাটা বলা হবে ইজ প্রাইমারি, সেটাই কিন্তু মুখ্য ভাষা, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন রিটেন ফর্ম ইজ সেকেন্ডারি অর্থাৎ ভাষা শিখনের ক্ষেত্রে যদি যেটা বলার ধরন, বলার যে মানে কি বলবো, আপনি ইংরেজির ক্ষেত্রে বলছেন তাহলে আপনার মুখ্য উদ্দেশ্য হবে কিন্তু বলা, অর্থাৎ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটাই কিন্তু তাহলে ইংলিশ মানে টিচিংয়ের কিন্তু মেন উদ্দেশ্য হয়ে দাঁড়াবে তখন এই মানে এই লিঙ্গুইস্টিকের থ্রো দিয়ে। ওকে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যে রাইটিং ফর্মটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ সেটা কিন্তু। ওকে, অর্থাৎ এই লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ববিদদের অনুসারে ফার্স্ট স্পিকিং প্রথমে বলো অ্যান্ড দেন রাইটিং তারপর লেখা কিন্তু, অর্থাৎ মূল মানে জোর দেওয়া হয়েছে বেশি কোনটাতে না স্পিকিং অর্থাৎ কথা বলাকে। 3 নম্বর পয়েন্টে কি বলছে, ইয়ার ট্রেনিং ইজ এসেন্সিয়াল অর্থাৎ যদি কেউ ভাষা শিখতে চায় তাহলে তার কিন্তু কানে শোনাটা বা ইয়ার ট্রেনিংটা হচ্ছে অত্যন্ত জরুরি। দ্য ফাইন্ডিংস অফ ফোনেটিক্স অর্থাৎ ধ্বনিতত্ত্বের যা কিছু আবিষ্কৃত তথ্য শুড বি অ্যাপ্লাইড টু টিচিং অ্যান্ড টু টিচার ট্রেনিং অর্থাৎ সেক্ষেত্রে শিক্ষণের ক্ষেত্রেও সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং টিচার ট্রেনিংয়ের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রেও আমাদের সেই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে ইয়ার ট্রেনিং ইজ এসেন্সিয়াল লিঙ্গুইস্টিক্সদের মতে। নেক্সট 4 নম্বর পয়েন্ট কী বলেছে দেখুন তো, লার্নার শুড হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অর্থাৎ যে ভাষাটা নিয়ে সে শিখনটা হবে সেটা যেন প্রথমে যারা শিক্ষার্থী তারা যেন সেটা প্রথমে শুনে, যেন হিয়ার শোনে, বিফোর সিইং ইট ইন রিটেন ফর্ম অর্থাৎ প্রথমেই যে তাকে যে ভাষা নিয়ে আর পড়বো সেটা প্রথমে লিখতে পারবো না, প্রথমে যেন সে শুনে তারপর সেটাকে সে লিখবে। ল্যাঙ্গুয়েজ 5 নম্বর পয়েন্ট কী বলছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ কাইন্ড অফ হ্যাবিট ফরমেশন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে এক ধরনের হ্যাবিট ফরমেশন। ভাষাতত্ত্ববিদরা অ্যাকচুয়ালি আচরণবাদী বিজ্ঞানের মধ্যেই পড়েন কিন্তু, নাকি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ কাইন্ড অফ হ্যাবিট ফরমেশন, সো এক্সারসাইজ ড্রিলিং প্যাটার্ন প্র্যাকটিস ইটিসি আর ইম্পর্টেন্ট ফর ল্যাঙ্গুয়েজ টিচার হচ্ছে। তাহলে যে ভাষার যে শিক্ষক তার ক্ষেত্রে কিন্তু ড্রিলিং এক্সারসাইজ করা বা প্যাটার্ন প্র্যাকটিস করা এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন গুরুত্বপূর্ণ, কারণ তিনি এগুলো নিয়ে যে আপনার যদি মানে এজ এ টিচার আপনার নলেজ থাকে তাহলে আপনি শিক্ষার্থীদের মধ্যে সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, নেক্সট পরের পয়েন্ট কী দেখা যাক। 6 নম্বর পয়েন্ট আমাদের কি বলেছে, ল্যাঙ্গুয়েজ টিচিং ভাষা শিক্ষণ শুড বি ট্রিটেড সেটাকে এমনভাবে ট্রিট করতে হবে অ্যাজ এ স্কিল বেসড সাবজেক্ট, এটা যেন সে স্কিল বেসড সাবজেক্ট হয় অর্থাৎ দক্ষতামূলক যেন কোনো বিষয় হয়, রাদার দ্যান কন্টেন্ট বেসড সাবজেক্ট, যেন প্রচুর পরিমাণে বিষয়গত যেন সেটা বিষয়বস্তু না হয়। অর্থাৎ যে ভাষা শিখনটা হবে সেটা যেন আমাদের মেন উদ্দেশ্য থাকবে তার দক্ষতার বিকাশ ঘটানো। দক্ষতা বলতে কি শোনা বলা পড়া লেখা এগুলো হচ্ছে দক্ষতা, অর্থাৎ সে তাদের উপর আমাদেরকে বিশেষ করে জোর দিতে হবে, রাদার দ্যান কন্টেন্ট বেস সাবজেক্ট বিষয়গত যা কিছু বিষয়বস্তু সেগুলোর উপর জোর দেওয়ার তুলনায় স্কিল বেস সাবজেক্টের উপর আমাদেরকে বেশি কিন্তু জোর দিতে হবে। 7 নম্বর পয়েন্ট কি বলছে, টিচার শুড বিগিন উইথ রিসেপটিভ স্কিলসের আন্ডারে কে কে পড়ছে দেখে নিন, লিসেনিং অ্যান্ড স্পিকিং। ওকে, তাহলে লিসেনিং এবং স্পিকিং হচ্ছে রিসেপটিভ স্কিলের আন্ডারে পড়ছে। অর্থাৎ এজ এ টিচার আপনাকে কিন্তু ভাষা শিখনটা স্টার্টিং করতে হবে প্রথমে লিসেনিং এবং স্পিকিংয়ের থ্রু দিয়ে, এটাকে বলা হয় রিসেপটিভ স্কিল। আফটার কনসিডারেবল প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিসের পর টিচার শুড টেক আপ রিডিং অ্যান্ড লাস্টলি রাইটিং এবং তারপর তিনি কিন্তু শিক্ষক মহাশয় সেটা কিন্তু পড়ার ক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করবেন এবং সব থেকে শেষে কিন্তু রাইটিং বা লেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। তাহলে প্রথমেই কিন্তু হবে কি, অর্ডারটা আমরা আগেও পড়েছি যে প্রথমে শোনা তারপরে বলা তারপরে হচ্ছে পড়া এবং আলটিমেটলি শেষে হচ্ছে আপনার লেখা রাইটিং। এটা হচ্ছে ভাষাতত্ত্ববিদদের এটাই কিন্তু মতামত। 7 নম্বর পয়েন্ট হয়ে গেল, চলে যাই আমরা 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্ট আমাদের কি বলেছে দেখুন তো, না বলেছে জেনারেলি মাদার টাং মাতৃভাষা শুড নট বি ইউজড অর্থাৎ ভাষাতত্ত্ববিদদের মধ্যে ভাষা শিখনের সময় যখন আপনি ইংরেজি ভাষা বলবেন তখন আপনার কিন্তু মাদার টাং ইউজ করা যাবে না, হয়েছে ইউজ, বাট নাও এ ডেজ কিন্তু এখন বর্তমান দিনে ইট ইজ সাজেস্টেড টু ইউজ
মাদার টাং জুডিশিয়ালি যুক্তিযুক্তভাবে কিন্তু মাদার টাং বা মাতৃভাষাকে ব্যবহার করতে বলছেন। অ্যান্ড স্প্র্যাংলি বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে, অর্থাৎ অ্যাকচুয়ালি ভাষাতত্ত্ববিদদের মতে কি না মাদার টাং ভাষা যখন শিক্ষণটা চলবে তখন মাদার টাং বা মাতৃভাষা ইউজ করা যাবে না। কিন্তু বর্তমান দিনে এটাও বলা হচ্ছে যে না, আপনি ওই যে ল্যাঙ্গুয়েজ সেখানটা আপনি করবেন তার সঙ্গে অবশ্যই কিন্তু আপনি আপনার যে মাতৃভাষা সেটাকে যুক্তিযুক্তভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, এবং সেই সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে সব সময় ব্যবহার করবেন না, বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রেই আপনি সেটা ব্যবহার করবেন। নেক্সট, ল্যাঙ্গুয়েজ টিচিং ভাষা শিক্ষণ শুড বি স্টুডেন্ট সেন্ট্রিক, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক হতে পারে, টাস্ক বেসড হতে পারে, মানে টাস্ক বেসড মানে কি কর্মভিত্তিক হতে পারে, অ্যান্ড প্রসেস ওরিয়েন্টেড, অবশ্যই কিন্তু একটা পদ্ধতিগত নির্দিষ্ট একটা পদ্ধতি থাকবে, সেটাও যেন সে মেনে চলে, সেই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। 10 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে দেখুন তো, টিচার শুড ইউজ দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ অফ দ্য লার্নার্স, অবশ্যই কিন্তু আমাদেরকে এই প্রসেসে, অর্থাৎ আপনার যদি আপনি লিঙ্গুইস্টিক্স মেথডে যদি ভাষা শিক্ষণ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন শিক্ষার্থীর যে ব্যাকগ্রাউন্ড নলেজ, তার পূর্ববর্তী নলেজ কেমন আছে না আছে, কেমন পরিবেশ থেকে উঠে এসেছে, এই জিনিসটা সম্পর্কে ইনফরমেশন থাকা দরকার, তা না হলে আপনি কিন্তু ভাষা শিক্ষণটা করাতে পারবেন না। নেক্সট, প্রিন্সিপাল ফ্রম সাইকোলজি, মনস্তত্ত্ববিদ থেকে আমরা যে ধরনের সাইকোলজিগুলো যেসব নীতিগুলো পেয়েছি সেগুলো আমরা কী কী আছে না, প্রিন্সিপাল অফ বিহেভিয়ারিস্ট মডেল অফ লার্নিং, অর্থাৎ যে আচরণবাদী যে মডেল, শিখনের আচরণবাদী মডেল, পয়েন্ট অফ ভিউটা এখানে কিন্তু টিচিং বলে না, এখানে লার্নিং বলেছে দেখুন, অর্থাৎ শিখন দালিব বসয় হস্যই খ দন্তন্য, শিখনের ক্ষেত্রে আপনি আচরণবাদীদের তরফ থেকে আপনি কোন মডেলগুলো বা কোন নীতি আপনি নেবেন। 1 নম্বর পয়েন্ট কী বলেছে দেখুন তো, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড অনলি থ্রো ইউজ অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ ভাষা শিক্ষণটা আমরা কিন্তু ব্যবহারের মাধ্যমে এবং অভ্যাসের মাধ্যমে করতে পারি, ইউজ অ্যান্ড প্র্যাকটিস, যখন ইউজ অ্যান্ড প্র্যাকটিস আসছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা আচরণবাদীদের থিওরি কিন্তু। 2 নম্বর পয়েন্ট কী বলেছে, দ্য প্রোডাকশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে উৎপাদনটা ইস ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন হুইচ মার্কস ইটস ইউজ নেসেসারি, অর্থাৎ যেরকম পরিস্থিতি আছে সেই রকম পরিস্থিতিতে কী রকমের ভাষা বেরোবে সেটা কিন্তু সেই পরিস্থিতির উপরেই কিন্তু নির্ভর করবে। ওকে, 3 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে দেখুন তো, প্রডিউসিং দ্য কারেক্ট লিঙ্গুইস্টিক রেসপন্স টু এ স্টিমুলাস রিকুয়ারিজ ইফোর্ট, অর্থাৎ যে উদ্দীপনা বিশেষ যদি কোনো আপনার সচেষ্টতা থাকে বা চেষ্টা থাকে, সেখানে কিন্তু আপনাকে যে রেসপন্সটা আপনার করতে হবে সেটা যেন অবশ্যই কিন্তু কারেক্টলি প্রডিউসিং দ্য কারেক্ট লিঙ্গুইস্টিক, সঠিক ভাষাতত্ত্বর দিক থেকে আপনাকে সেই আপনার রেসপন্সটা করতে হবে। ওকে, ইফ দ্য লার্নার ইজ নট কল্ড আপন টু মেক দিস ইফোর্ট দেয়ার ইজ নো লার্নিং, একটা শিক্ষার্থী যদি সেটাকে খুব মানানসইভাবে যদি না অ্যাপ্লাই করতে পারে তাহলে আমরা বলতে পারি সেখানে তার কোনো শিক্ষণই হয়নি কিন্তু এই সাইকোলজির তরফ থেকে। ওকে, 4 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে, দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ কামস আর্লিয়ার দ্যাট দ্য রিটেন ফর্ম, যেটা আমরা আগেও বলেছি যে আগে স্পিকিং স্পোকেন ল্যাঙ্গুয়েজ ফর্মটা, তো বলার যে ভাষার যে বলার যে ভাগটা আমরা বলি না, এটা বলার ভাষা আর লেখার ভাষা, তো বলার ভাষাটা কিন্তু প্রথমে এসেছে, লেখার ভাষাটা আসবে তারপরে কিন্তু। ওকে, 5 নম্বর পয়েন্ট কি বলেছে, লার্নিং টেক প্লেস ফাস্টার ইফ দ্য কারেক্ট রেসপন্স টু এ স্টিমুলাস ইজ ইমিডিয়েটলি কনফার্মড, অর্থাৎ কোনো একটা স্টিমুলাস উদ্দীপনা হয়েছে সেখানে যদি রেসপন্সটা যদি সঠিক রেসপন্স সঙ্গে সঙ্গেই দেওয়া হয় তবে কিন্তু সেই শিখনটা কিন্তু ভালো হয়। বলা হয় না যে লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারতে হয়, তার মানে কি সেই সিচুয়েশনটা কারেক্ট রেসপন্স, একটা প্রপার স্টিমুলাস যে উদ্দীপনাটা পেয়েছে সেখানে যদি একটা প্রপার স্টিমুলাস সে দিতে পারে, সে ইমিডিয়েটলি কনফার্ম করতে পারে, তখন আমরা বুঝবো যে তার মধ্যে শিখনটা হয়েছে, অর্থাৎ শিখন প্রসেস তাকে বলার দিক থেকে বা রেসপন্স করার দিক থেকে তাকে দক্ষ করে তুলবে, বেশি যেন তাকে ওয়েট করতে না হয়। কেমন? 6 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে, এভরি নিউ আইটেম লার্নড মাস্ট বি রেনফোর্সড বাই দ্য ফার্দার প্র্যাকটিস বিফোর ফার্দার লার্নিং বিগিনস, অর্থাৎ আরও নতুন কিছু শেখানোর আগে যেসব জিনিস শিখেছে সেই সব জিনিসগুলোকে সে সঠিকভাবে ব্যবহার করতে পারছে কি পারছে না সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, 4 নম্বর পয়েন্টে কী বলেছেন এগুলো আমরা অলরেডি আগে আলোচনা করেছি, কী কী বলেছি দেখুন, প্রিন্সিপাল অফ কগনিটিভিস্ট মডেল অফ লার্নিং, এর আগে আমাদের ছিল কি বিহেভিয়ারিস্ট মডেল থেকে পড়লাম, এখন আমরা পড়বো কিন্তু প্রজ্ঞামূলক মডেল থেকে পড়বো। প্রজ্ঞামূলক মডেল কি বলছে, রেপিটেশন অর প্র্যাকটিস ইজ কনসিডারেবলি ডিভ্যালুড অ্যাজ ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস অ্যান্ড হাইপোথিসিস ফরমেশন অ্যান্ড প্রবলেম সলভিং হ্যাভ বিন এমফাসাইজ। পুরো শব্দটাকে যদি আমি বাক্যটাকে আবার একবার ভাগ করি, যে রেপিটেশন অর প্র্যাকটিস ইজ কনসিডারেবলি ডিভ্যালুড অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস, অর্থাৎ ভাষা শিখানোর যে যন্ত্র সেই হিসাবে কিন্তু সেখানে রিপিটেশন এবং প্র্যাকটিস, বিহেভিয়ারিস্ট মডেলটা বারবার বলে হ্যাবিট ফরমেশন করো, প্র্যাকটিস করো, ড্রিল করো, কিন্তু যারা কগনিটিভস মডেল তারা কিন্তু বলেন যে না, প্র্যাকটিস করা রিপিটেশনের কোনো প্রয়োজন নাই, কিন্তু আগে কী করতে হবে না, যে সিচুয়েশনটা এসেছে তার জন্য একটা প্রপার হাইপোথিসিস আগে ফরমেশন করতে হবে, যেটা অটোমেটিক মস্তিষ্কে হবে, প্রকল্প গঠন হবে এবং এটা অবশ্যই শিখনের মাধ্যমেই সম্পন্ন হবে, অ্যান্ড প্রবলেম সলভিং হ্যাভ বিন এমফাসাইজ, এবং তারপরে সেই প্রকল্পটা গ্রহণ করার পর যে সমস্যাটা সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটাকে আমরা কীভাবে সমাধান করবো তার উপর যখন এমফাসাইজ করা হবে কিন্তু,
অর্থাৎ রিপিটেশন এবং প্র্যাকটিসের পরিবর্তে আগে একটা ধারণা গঠন করতে হবে, প্রকল্প গঠন করতে হবে, তারপর তার সমস্যা সমাধানের জন্য তাকে জোর দিতে হবে। এটা হচ্ছে কিন্তু কগনিটিভিস্ট মডেল। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে বিহেভিয়ারিস্ট মডেল কি বলে, হ্যাবিট ফরমেশন, প্র্যাকটিস, ড্রিলিংয়ের কথা বলে। কগনিটিভিস্ট মডেল কিন্তু সেই কথা বলে না। ওকে, 2 নম্বর পয়েন্ট কি বলে, কগনিটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিখনের যে কগনিটিভিস্ট অ্যাপ্রোচ আছে, হ্যাভ হেল্প টু মেক টিচিং মোর ক্রিয়েটিভ অ্যান্ড ফ্লেক্সিবল। অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রজ্ঞাবাদ বা কগনিটিভিস্ট অ্যাপ্রোচ ভাষা শিক্ষাকে আরও গঠনমূলক ও সরল করতে সাহায্য করেছে কিন্তু কগনিটিভিস্ট মানে যে মডেলটা সেটা। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ল্যাঙ্গুয়েজ সিলেবাসেস অ্যান্ড টিচিং ম্যাটেরিয়ালস আর লঙ্গার অ্যাজ রিজিডলি কন্ট্রোল অ্যাজ দে ইউজ টু বি ইন আর্লিয়ার ডেজ। অর্থাৎ ভাষার যে পাঠ্যক্রম থাকবে, ভাষার পাঠ্যক্রম এবং শিখন সামগ্রী আগে যেভাবে নিয়ন্ত্রিত হতো এখন কিন্তু সেভাবে হবে না কিন্তু। ল্যাঙ্গুয়েজ সিলেবাস অ্যান্ড টিচিং ম্যাটেরিয়ালস আর লঙ্গার অ্যাজ রিজিডলি কন্ট্রোল অ্যাজ দে ইউজ টু ইন আর্লিয়ার ডেজ। অর্থাৎ যে আগেকার দিনে যেভাবে সেটাকে মানে পাঠ্যক্রমটাকে বা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হতো, এখন সেই জিনিস থাকলে চলবে না, এটাকে ফ্লেক্সিবল হতে হবে, অনেক নমনীয় হতে হবে নাকি। এটা 3 নম্বর পয়েন্ট ছিল। 4 নম্বর পয়েন্টে গিয়ে দেখা যায় দ্য প্রিন্সিপাল অফ সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। খেয়াল করে দেখুন, এটাকে বলা হয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সিএলটির ফুল ফর্ম হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তার যে প্রিন্সিপাল বা নীতি আছে সেই পদ্ধতিগুলো কী কী, একথা আপনাকে মাথায় রাখতে হবে যে সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা কিন্তু ডেভেলপ করেছেন কে কিনা, কেথ মোরো। মনে রাখবেন কিন্তু কেথ মোরো সিএলটি যে প্যারাডিগমটা আছে সেটা কিন্তু তিনি কিন্তু ডেভেলপ করেছেন। এই থিওরি কি বলে, নো হোয়াট ইউ আর ডুইং, মানে তুমি কি করছো সেটাকে তুমি জানো আগে। দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ ইটস পার্টস। অর্থাৎ আপনারা কি বলে যে এই ছোটো ছোটো টুকরো নিয়ে, যেমন একটা পিজা, আপনারা পিজা দেখেছেন তো, পিজা কীভাবে হয়, পিজা এইভাবে হয় না, পিজা থাকে তো প্রত্যেকটা টুকরো, তো এই প্রত্যেকটা আলাদা আলাদা টুকরোকে যখন সাম আপ করে নিয়ে একটা জিনিস বলবো, তখন যে মানে মানে দ্য হোল জিনিসটা, যেটা সমগ্র জিনিসটা দাঁড়াবে, সেটা কিন্তু ওই পার্টসগুলোর যোগফলের থেকেও বেশি, অর্থাৎ 2 + 2 ইজ গ্রেটার দেন 4 হবে কিন্তু। অর্থাৎ হোল জিনিসটা কিন্তু আমাদের এদের সংমিশ্রণের থেকেও বড় হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ইজ নট পসিবল, ভাষা শিক্ষণের ক্ষেত্রে সেটা বলা হচ্ছে। ওকে, 3 নম্বর পয়েন্ট কী বলা হয়েছে, দ্য প্রসেসেস আর দ্য ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্যার ফর্ম। যে তার যে ভাষার যেটা ফর্ম আছে সেই ফর্মের মতোই কিন্তু তার যে মানে প্রসেসটা, লার্নিং প্রসেসটা সমানভাবে গুরুত্বপূর্ণ। ওকে, টু লার্ন ইট টু ডু ইট। অর্থাৎ আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে কিন্তু তার পিছনে কাজ করতে হবে। মিস্টেক আর নট অলওয়েজ মিস্টেক, অর্থাৎ ভুল সবসময় কিন্তু ভুল নয়। ক্লিয়ার, এটা এইগুলো হচ্ছে কিন্তু সিজিএলটি যে প্রিন্সিপাল আছে, সিএলটির প্রিন্সিপালের মধ্যে এগুলো পড়ছে কিন্তু। কেমন, নেক্সট আমাদের কী আছে দেখা যাক। নেক্সট আছে ম্যাক্সিমস অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের কী সব নীতি হয়েছে কিন্তু ম্যাক্সিম অফ টিচিং নিয়ে আমরা আলোচনা করবো। এর আগে আমরা বাংলা নিয়ে অলরেডি আলোচনা করেছি। প্রসিড ফ্রম নোন টু অননোন, অর্থাৎ জানা থেকে অজানার দিকে যেতে হবে। টিচ থ্রো সেন্স, অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান করতে হবে। প্রসিড ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সরল থেকে জটিলের দিকে অগ্রসর হওয়া, এগুলোও কিন্তু শিক্ষানোর নীতি। প্রসিড ফ্রম ইনডিফিনাইট টু ডেফিনাইট, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট দিকে যে যাওয়া, এটাকে আমরা বলবো কিন্তু শিক্ষণের নীতি। প্রসিড ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ মূর্ত বস্তু থেকে বিমূর্তর দিকে যাওয়া, এটাও কিন্তু আপনার শিক্ষণের নীতি। কখনো উল্টোটা হবে না, আমি আবারও বলছি যে বিমূর্ত থেকে মূর্ত, এটা কিন্তু হবে না। প্রসিড ফ্রম পার্টিকুলার টু জেনারেল, বিশেষ থেকে সাধারণের দিকে অগ্রসর হওয়া, এটাও কিন্তু শিক্ষণের নীতির মধ্যেই পড়ছে। নেক্সট কী আছে আমাদের, আর 7 নম্বর পয়েন্টে দেখা যাক যে 7 নম্বর পয়েন্ট কী হবে, প্রসিড ফ্রম এম্পেরিক্যাল টু রেশনাল, অর্থাৎ পরীক্ষালব্ধ অভিজ্ঞতা থেকে যুক্তিবাদের দিকে অগ্রসর হওয়া, এটাও কিন্তু একটা শিক্ষণের নীতি। প্রসিড ফ্রম সিন টু আনসিন, অর্থাৎ দেখা থেকে অদেখা, দেখা থেকে না দেখা যে দিকে অগ্রসর হওয়া, এটাও কিন্তু শিক্ষণের নীতি। প্রসিড ফ্রম হোল টু পার্ট, অর্থাৎ সমগ্র অংশ থেকে মানে সমগ্র থেকে অংশের দিকে যে অগ্রসর হওয়া, সেটাও কিন্তু শিক্ষণের মধ্যেই পড়ছে। খেয়াল করে দেখুন, একটু আগে আমরা কিন্তু মানে কী পড়েছি বলুন তো, একটু আগে দেখুন, একটু আগে আমরা পার্টিকুলার টু জেনারেল পড়েছিলাম নাকি। এখন আমরা কী পড়ছি 9 নম্বরে কী পড়লাম না, প্রসিড ফ্রম হোল টু পার্ট, অর্থাৎ প্রথমে সমগ্র অংশটা নিয়ে জানবো, তারপর তার থেকে বিশেষ বিশেষ অংশের দিকে বা সমগ্র থেকে অংশের দিকে অগ্রসর হওয়া, এটাও কিন্তু শিক্ষণ নীতির মধ্যে পড়ছে। প্রসিড ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস, অর্থাৎ বিশ্লেষণের থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া, এটাও কিন্তু শিক্ষণের নীতি। তাহলে এই 10টা হচ্ছে আমাদের শিক্ষণের নীতি। আমার সময় প্রশ্ন আসতেই পারে নিয়মিত কোনটি শিক্ষণের নীতি নয়, বা হুইট ইজ নট এ ম্যাক্সিম অফ টিচিং, তখন আপনাকে কিন্তু সেই জিনিসটা খেয়াল করতে হবে। 6 নম্বর পয়েন্ট আমাদের কী বলে দেখুন তো, কম্পিটেন্স অর লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, অর্থাৎ ভাষামূলক দক্ষতা, এটা নিয়ে আমাদের জানতে হবে। ভাষামূলক দক্ষতা কি না, অফেন রেফারেন্স টু দ্য আইডিয়াল স্পিকার অর লিসনার, যারা আদর্শ বক্তা বা আদর্শ শ্রোতা, তাদেরকে দেখেই আমরা বলে থাকি যে তারা কিন্তু ভাষাগত দিক থেকে অনেক দক্ষ। 1 নম্বর পয়েন্ট আমাদের কি বলে, দ্য আইডিয়াল স্পিকার অর লিসেনার হ্যাজ কমপ্লিটেড নলেজ অফ দ্য হোল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সমস্ত যিনি আইডিয়াল স্পিকার বা লিসেনার হবেন, অর্থাৎ বক্তা বা শ্রোতা হবেন, তিনি কিন্তু তার যে ভাষা শিক্ষাদান করবেন সে ব্যাপারে তার কিন্তু সমস্ত নলেজ কিন্তু পরিপূর্ণ থাকবে, তার ক্ষেত্রে অবশ্যই আগের থেকে উপস্থিত থাকবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, পারফরমেন্স ইজ দ্য অ্যাকচুয়াল ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ বাই
ইন্ডিভিজুয়াল ইন স্পিচ অ্যান্ড রাইটিং, অর্থাৎ স্পিচ অর্থাৎ কথা বলা এবং লেখার মধ্যে অবশ্যই যদি পারফরমেন্স করা হয় তবেই আমরা পারফরমেন্সের মাধ্যমে কিন্তু আমাদের ভাষাটার প্রকৃত ব্যবহার করতে পারবো। ওকে, নেক্সট 7 নম্বর পয়েন্ট আমাদের কি বলে, পজিশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া, ভারতে ইংরেজির অবস্থান কোথায়, নাকি না ভারতে ইংলিশ ইজ জেনারেলি কনসিডার টু বি এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, L2 বা ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ESL এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, বোঝা জিনিসটা ক্লিয়ার, ISL মানে হিরো ইন্ডিয়ান সুপার লিগ সেটা নয়, এটা ESL বলা আছে, ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নাকি তাই ভারতবর্ষে ইংলিশকে দ্বিতীয় ভাষা হিসাবে গণ্য করা হয়। ভারত ছাড়া আর কোথায় করা হয় না, নাইজেরিয়া এখানেও কিন্তু ইংলিশকে দ্বিতীয় ভাষা হিসাবেই গ্রহণ করা হয়। বাট ইন জাপান ও চায়না, জাপান এবং চায়নাতে ইট ইজ ট্রিটেড এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বিদেশি ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ট্রিট করা হয় জাপান এবং চায়নাতে, ও ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফরেন ল্যাঙ্গুয়েজ কী জিনিস আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী জিনিস, না ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাদের যে স্থানীয় বা জন্ম মানে যাদের তাদের কী বলবো ওটা রিজনাল কোনো ভাষা নয়, বা সেখানের মানে ব্যুৎপত্তিগত যে মানে উৎপত্তি সেই যদিও কোনো ভাষা নয় ইন এ কান্ট্রি, একটা দেশের মানে সোজা কথা একটা দেশের দেশীয় ভাষা নয়। ইট ইজ টট ইন স্কুল বাট হ্যাজ নো অফিসিয়াল স্ট্যাটাস, এটা স্কুলে শিক্ষাদান করা হয় কিন্তু এর কিন্তু কোনো সরকারি ব্যবহার নেই। চায়না এবং জাপানে কিন্তু সব কিছু চাইনিজ এবং জাপানিতেই কিন্তু রিলিজ করা হয় অফিসিয়াল যা কিছু সেটা সব কিছুই, সেই জন্য ইংলিশকে সেখানে কিন্তু ট্রিট করা হয় ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ কাকে বলবো আমরা, সেটা স্কুলে শেখানো হবে কিন্তু সেটা কিন্তু কখনোই কোনো অফিসিয়াল কাজে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হবে না, এবং ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেই দেশের দেশীয় ভাষা নয়, সেটাই আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বলে থাকবো। নেক্সট আমরা কি জানবো না, আমরা নেক্সট জানবো কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, ইট ইজ এ নন নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু মানে অদেশীয় একটা ভাষা, দ্যাট ইজ ওয়াইডলি ইউজড ফর কমিউনিকেশন বা ভাব আদান প্রদানের বা যোগাযোগের জন্য প্রচুর পরিমাণে এই ভাষাটা ব্যবহার হবে। ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক এবং সরকারি ক্ষেত্রের যারা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক ক্ষেত্রে যদি এই ভাষাটা ব্যবহার হয়, যেটা আমাদের দেশীয় ভাষা নয় তবু ব্যবহার হয়, তখন সেটাকে আমরা বলবো কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজে পার্থক্য বুঝতে পেরেছেন। ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো তার অফিসিয়াল স্ট্যাটাস নাই, কোনো একটা দেশে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা মানে সেই ল্যাঙ্গুয়েজে তার কোনো সরকারি কাজ হবে না, কিন্তু ইন্ডিয়াতে এটাও কিন্তু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি, আমাদের ইংরেজিতেই মানে মেন ভাষা হিসেবে হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, নাকি। 8 নম্বর পয়েন্ট কি বলেছে, এইমস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে মানে ইংরেজি শিক্ষাদান করা হবে তার মূল লক্ষ্য কী না, টু এনেবল দ্য লার্নার, শিক্ষার্থীদের সক্ষম করা, অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ, সেই ভাষার ক্ষেত্রে, টু বিকাম এবল টু ইউজ ইট এফেক্টিভলি ফর অল সর্ট অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসেবে শিক্ষার্থীরা যেন এই ভাষাটাকে খুব দক্ষতার সঙ্গে যেন ব্যবহার করতে সক্ষম হয়, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ কিন্তু ইংলিশের ক্ষেত্রে। 2 নম্বর অবজেক্টিভ কি না, আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ হোয়েন স্পোকেন, যেটাকে আমরা লিসেনিং বলে থাকি, অর্থাৎ যখন ইংলিশটা বলবে তখন সেটা যেন সে বুঝতে পারে, অর্থাৎ সেটা লিসেনিং শোনার মাধ্যমে সে তো বুঝতে পারবে। স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারা, সেটা স্পিকিংয়ের মধ্যে পড়বে। আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ওয়েন রিটেন, যখন লেখা থাকবে ইংলিশ সেটাকে যেন সে বলতে পারে, এটা হচ্ছে রিডিংয়ের মধ্যে পড়ছে। রাইট ইংলিশ, ইংরেজিতে লেখা, অর্থাৎ সেটা রাইটিংয়ের আন্ডারে পড়ছে। তাহলে সোজা কথা আমরা বলতে পারি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই চারটা দক্ষতায় শিশুকে দক্ষ করে তোলা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মানে ইংরেজি শিক্ষার মূল বা প্রধান লক্ষ্য। ওকে, নেক্সট কী আছে দেখুন, আদার্স এম, অন্য আর কী এমস আছে। আদার্স এমসের ক্ষেত্রে আমাদেরকে এই কিছু যে জিনিসগুলো দেখুন এখানে আমরা উল্লেখ করছি সেগুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো থেকে সরাসরি প্রশ্ন আসবে কিন্তু, যেমন সেমান্টিক, ফোনেটিক্স, গ্রাফিক, ফোনেটিক অ্যান্ড গ্রাফিক, এই জিনিসগুলো কী বোঝায়। সেমান্টিকের অর্থ হচ্ছে শব্দার্থ তত্ত্ব, আন্ডারস্ট্যান্ডিং মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ আদার ওয়ার্ডস, অর্থাৎ কোনো একটা শব্দের অর্থটাকে বুঝতে পারা এবং সেই শব্দের সাথে অন্য শব্দের কী সম্পর্ক আছে অর্থের, সেটাকেও যদি আমরা বুঝতে পারি, পার্টিকুলারলি সেই শব্দের সঙ্গে অন্য শব্দের কী সম্পর্ক আছে সেটা একটা বাক্যের মধ্যে তো যদি আমরা বুঝতে পারি তখন সেটাকে আমরা বলবো সেমান্টিক বা শব্দার্থ তত্ত্ব। ওকে, আর 7 নম্বরে আমরা পড়ছি কি ফোনেটিক্স কী জিনিস না, ফোনেটিক্স হচ্ছে শব্দের বানান এবং উচ্চারণ, অর্থাৎ স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশনস অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ কোনো শব্দের সঠিক বানান এবং উচ্চারণ যদি করতে পারাকে আমরা বলে থাকি কিন্তু ফোনেটিক্স মানে ধ্বনিতত্ত্ব অনেকটা বলা যায় কিন্তু। গ্রাফিক মানে কি বলা যায়, লেখতত্ত্ব সেটা, অর্থাৎ অ্যাকুরেসি অফ দ্য রিটেন ফর্ম অফ দিস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষাটা শিখন হচ্ছে ন্যাচারালি এখানে মাতৃভাষা নয় কিন্তু ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার লেখার মধ্যে কতটা সঠিকতা আছে, অ্যাকুরেসি আছে সেটা যদি আমরা জানতে চাই তখন সেটাকে আমরা বলবো গ্রাফিক কিন্তু। অ্যান্ড ফোনেটিক অ্যান্ড গ্রাফিক বলতে কি বলবো না, রিডিং কারেক্টলি, সঠিক পঠন, সঠিকভাবে সে পড়তে পারছে কি না, এটাকে আমরা বলবো ফোনেটিক অ্যান্ড গ্রাফিক। ওকে, 9 নম্বর পয়েন্টে আমরা চলে যাই, কী আছে বলুন তো, অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া। আগে আমরা এম পড়লাম, এখন অবজেক্টিভ বা উদ্দেশ্য পড়বো। কী উদ্দেশ্য না, জেনারেল অবজেক্টিভ
মানে সাধারণ উদ্দেশ্য হচ্ছে অফ টিচিং ইংলিশ, মানে ইংরেজি শিক্ষাদান করা ইন ইন্ডিয়াতে আছে, ইজ টু ডেভেলপ অ্যান্ড অল রাউন্ড কমিউনিকেটিভ কম্পিটেন্স, অর্থাৎ সমস্ত রকম একটা যোগাযোগের যে দক্ষতা সেটাকে তৈরি করা হচ্ছে আমাদের ভারতে ইংরেজি শিক্ষার মূল উদ্দেশ্য বা অবজেক্টিভ। এর আগে ছিল লক্ষ্য, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, এর আগে ছিল এম। তাহলে এম, আসল উদ্দেশ্য কি আমাদের ইংরেজি শিক্ষা করার, না যে যোগাযোগের হিসাবে, যোগাযোগের মাধ্যম হিসাবে বা যোগাযোগকারী হিসাবে দক্ষ হয়ে ওঠাটাই হচ্ছে ইংলিশে মানে ইন্ডিয়াতে ইংরেজি শিক্ষার প্রধান উদ্দেশ্য। উইথ এ মাস্টারি ওভার অল দ্য অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজে যত রকমের দক্ষতা আছে সেই দক্ষতার মধ্যে কী কী পড়ছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, অর্থাৎ যে চারটা যে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে সেই চারটা ল্যাঙ্গুয়েজ স্কিলে তাকে কম্পিটেন্স হতে হবে বা দক্ষ হয়ে উঠতে হবে। এটাই হচ্ছে আমাদের ভারতে ইংরেজি শিক্ষার অবজেক্টিভ। আচ্ছা, 10 নম্বরে কী আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা আমাদের যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ, তাদের অবজেক্টিভ কি, মানে ইংরেজি শিক্ষা তাদের অবজেক্টিভ কি আছে, না টু এনেবল স্টুডেন্টস টু অ্যাটেন্ড এ ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ ফ্রম ইউলিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ উপযোগিতার দিক থেকে কাজ করার উপযুক্ত ইংরেজি জ্ঞান অর্জন করা। এটাই হচ্ছে কিন্তু আমাদের ডাব্লিউবিবিএসসি এর একটা মানে ইংরেজি শিক্ষাদানের অবজেক্টিভ। কি অবজেক্টিভ, না উপযোগিতা, সোজা কথায় যে জিনিসটা শিখছে সেটাকে যেন তার ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারে, উপযোগিতার যেন থাকে, উপযোগিতার দিক থেকে কাজ করার যে উপযুক্ত ইংরেজি জ্ঞান অর্জন, এটা হচ্ছে ডাব্লিউবিবিএসসি এর মানে আমাদের ইংলিশ টিচিংয়ের মূল উদ্দেশ্য। টু ডেভেলপ দ্য কমিউনিকেটিভ স্কিল, যেটা আগে বললাম, শোনা, বলা, পড়া, লেখা, এই যে কমিউনিকেটিভ স্কিল আছে সেগুলোকে আরও উন্নত, তারা সেগুলোর বিকাশ সাধন করা। টু এনেবল দ্য স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার আইডিয়াস অন অর্ডিনারি টপিক অফ নন টিচিং নেচার ইন সিম্পল অ্যান্ড কারেক্ট ইংলিশ, অর্থাৎ শুদ্ধ বা সহজ ইংরেজিতে যাতে শিক্ষার্থীরা তাদের সাধারণ বিষয় সম্পর্কে ধারণা ব্যক্ত করতে পারে, সেটা যেন আমরা সেটা শেখাতে পারি, সেটাও আমাদের একটা ডাব্লিউবিবিএসসির একটা উদ্দেশ্য। অর্থাৎ সোজা কথায় কি বলা হচ্ছে, স্টুডেন্টদের যে স্টুডেন্টদের টু এনেবল দ্য স্টুডেন্ট এক্সপ্রেস দেয়ার আইডিয়া, তাদের আইডিয়াকে যেসব তাদের যে কী বলবো মানে সাধারণ বিষয়, তাদের ধারণাগুলো আছে, তাদের যে মতামত, সেই জিনিসটা সেই জন্য ইংরেজিতে ব্যক্ত করতে পারে, এক্সপ্রেস করতে পারে, কিন্তু সেই নন টিচিং ম্যাটারের মধ্যেও সেটা যেন যদি আসে তবু কোনো অসুবিধা নেই, মোট কথা ইংরেজিতে যেন সবার মনোভাবটা সে ব্যক্ত করতে পারে, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্টিভ। ওকে, 4 নম্বর পয়েন্ট আমাদের কি বলে, 4 নম্বর পয়েন্ট, হ্যাঁ কি বলে, টু জেনারেট ইন দ্য পিপলস মানে শিক্ষার্থী, টু জেনারেট ইন দ্য পিপলস এ লাভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই ভাষা সম্পর্কে তাদেরকে ভালোবাসা শেখানো, অ্যান্ড ডিজায়ার টু কাল্টিভেট ইট এ লিজার ফর প্লিজার অ্যান্ড পোর, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ভাষার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করতে হবে যাতে তারা অবসরে ভাষা চর্চা করে বিনোদন উপভোগ করতে পারে, এই রকমের একটা জিনিস তার মধ্যে করতে হবে। মানে ভাষার প্রতি এতটাই ভালোবাসা তৈরি করতে হবে যেন অবসর সময় তারা অন্য কিছু কাজ মানে পরিবর্তে ভাষা চর্চার মাধ্যমে তারা যেন আনন্দ পায় বা বিনোদন উপভোগ করতে পারে, এটাও কিন্তু ডাব্লিউবিবিএসসির একটা অবজেক্টিভ। ওকে, নেক্সট আমাদের কি আছে দেখা যাক। হ্যাঁ, তাহলে এগুলো ছিল আমাদের, এই যে তখন এগুলো পড়লেন আপনি, এগুলো সবাই ছিল আমাদের কিন্তু আপনার কোথায় হারিয়ে গেল, প্রিন্সিপাল অফ, হ্যাঁ এই জিনিসটা, এই যে সেকেন্ড যে টপিকটা ছিল প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা টপিক ছিল, কিন্তু এখান থেকে কিছুগুলো এমসিকিউ আছে, এমসিকিউগুলো আপনাদের আলোচনা করছি, সেগুলো দেখি কী কেমন কী আছে। আপনাদের অনেকের প্রশ্ন আপনারা করতে পারেন, সেগুলো যদি আপনার অসুবিধা থাকে অবশ্যই প্রশ্ন করবেন। প্রথম এমসিকিউ কী আছে দেখুন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শিক্ষণের মানে নীতি আর অ্যাডপ্টেড ফ্রম, কোথা থেকে মানে গ্রহণ করা হয়েছে, লিঙ্গুইস্টিক্স থেকে নাকি সাইকোলজিস্ট নাকি বোথ লিঙ্গুইস্টিক সাইকোলজিস্ট, না আমরা তো জানি ভাষা শিক্ষণের যে আজকে প্রিন্সিপাল সেগুলো দুটো থেকে এসেছে, একটা হচ্ছে লিঙ্গুইস্ট এবং একটা হচ্ছে সাইকোলজিস্ট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর পয়েন্ট কী বলে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ সিএলটি প্রিন্সিপাল, কমিউনিকেটিভ লার্নিং টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিং যে প্রোগ্রাম আছে তার কিন্তু নিম্নলিখিত কোনটা একটা নিতে, সিএলটির কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যে প্রিন্সিপাল তার মধ্যে কোনটা আছে, টু লার্ন ইট টু ডু ইট, এটা তো অবশ্যই বটে। রিপিটেশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, এটা কিন্তু আপনার বিহেভিয়ারিস্টের ক্ষেত্রে রিপিটেশনটা আসে। ডিডাকটিভ মেথড শুড বি ফলোড, এটা কিন্তু আমাদের বিহেভিয়ারিস্টের আইডিয়ার মধ্যে থাকবে। মিস্টেক শুড নট বি টলারেটেড, এটা কিন্তু আপনার কগনিটিভের মধ্যে চলে আসে মিস্টেক্সটা, কেমন সিএলটিতে বলে মিস্টেক ইজ নট টলারেটেড, এটা কিন্তু কোনো শিক্ষানীতিতেই বলে না, এটা আমি বাই মিস্টেক, আমার নিজের মিস্টেক, এখনের মিস্টেক বলছি, মিস্টেক শুড নট বি টলারেটেড, এটা কিন্তু ভুল জিনিস, মিস্টেক সবসময় কিন্তু মিস্টেক জিনিস বা ভুলকে কিন্তু ওয়েলকাম করা হয় ভাষা শিক্ষণের ক্ষেত্রে। তাহলে সব থেকে ভালো মানে যেটা হবে একটাই, সেটা হচ্ছে কিন্তু আমাদের অপশান এ, টু লার্ন ইট ইজ টু ডু ইট, অর্থাৎ কোনো ব্যাপার শিখতে গেলে সে ব্যাপারে কাজ করতে হবে। 3 নম্বর পয়েন্ট কী বলেছে, মিস্টেক্স আর এ পার্ট অফ লার্নিং, অর্থাৎ ভুল হচ্ছে শিক্ষণের একটি অংশ। দিস পজিশন ইজ সাপোর্টেড বাই, এই যে জিনিসটা এটাকে সাপোর্ট করছে কোন ধরনের মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, এগুলো কী জিনিস আমরা আলাদা জানাবো। ডিরেক্ট মেথড, এটা কী জিনিস জানাবো। কমিউনিকেটিভ মেথড নাকি টোটাল ফিজিক্যাল রেসপন্সের, কার ক্ষেত্রে এটা প্রযোজ্য।
না আপনার কমিউনিকেটিভ যে মেথডগুলো আমরা পড়লাম এতক্ষণ তো ভাষা শিক্ষণের ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে মিস্টেক্স আর এ পার্ট অফ লার্নিং কিন্তু। ওকে, তাহলে যারা মানে কমিউনিকেটিভ যেসব মেথডগুলো আছে, যোগাযোগের যেসব পদ্ধতি আছে, সেই পদ্ধতি কিন্তু বলা হয় মিস্টেক্স আর পার্ট অফ লার্নিং, অর্থাৎ ভুল হচ্ছে শিক্ষণেরই একটি অংশ। 4 নম্বর পয়েন্ট কী বলেছে, ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ, অর্থাৎ ভাষা শিক্ষণ শুরু হবে কিসের দিয়ে, লিসেনিং স্কিলের মাধ্যমে, নাকি লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলের মাধ্যমে, নাকি গ্রামার অ্যান্ড ট্রান্সলেশনের সাহায্যে, নাকি রাইটিং স্কিলের মাধ্যমে। তো ল্যাঙ্গুয়েজ টিচিং আমরা সকলে জানি যে স্টার্টিং করতে হবে কিন্তু লিসেনিং, তারপরে কিন্তু চলবে স্পিকিং, অর্থাৎ এই যে দুটো যে আপনার স্কিল আছে, রেসিপটিভ স্কিলস, সেগুলো কিন্তু নিয়ে কিন্তু আমাদের ভাষা শিক্ষণটা শুরু করতে হবে। তাই সঠিক উত্তরটা হবে ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বি বিগিন উইথ লিসেনিং অ্যান্ড স্পিকিং। আপনি বলবেন স্টার্টিংটা তো লিসেনিং দিয়ে হয়, তাহলে অপশান এ কেন হলো না? না, লিসেনিং হবে তো শুধু লিসেনিংয়ে স্টপ থাকলে হবে না, তো লিসেনিং এবং স্পিকিং এই দুটো দিয়েই কিন্তু, অর্থাৎ সেই শুনতে পারলেই থেকে তো বলবে, আর বলা মানে তো পার্টিসিপেট করছে সক্রিয়ভাবে, যেটাই তো আমাদের শিশু শিক্ষার মূল উদ্দেশ্য, নাকি যেন শিক্ষার্থীরা পার্টিসিপেট করে। 5 নম্বর পয়েন্ট আমাদের কী বলে দেখুন তো, এমফাসিস অন ওরাল প্র্যাকটিস অর ইয়ার ট্রেনিং ইজ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ, কোন জিনিসটার প্রভাবে আমরা কিন্তু ওরাল প্র্যাকটিস বা ইয়ার ট্রেনিং যেটা আছে, মৌখিক যে বাচনিক যে অভ্যাস এবং ইয়ার ট্রেনিং কানে শোনার অভ্যাস শিখনের ক্ষেত্রে বা মানে ভাষা শিখনের ক্ষেত্রে, এই জিনিসটাকে কিন্তু আমরা বেশি করে গুরুত্ব দিই কোন জিনিসটার প্রভাবে, ফোনেটিক্সের জন্য, ধ্বনিতত্ত্বের জন্য, সোশিওলজি সমাজবিদ্যার জন্য, প্র্যাগমেটিক্সের জন্য, নাকি ইরর অ্যানালিসিস ভুলের বিশ্লেষণ করার কারণে, কোন জিনিসটার ক্ষেত্রে আমরা কিন্তু ওরাল প্র্যাকটিস এবং ইয়ার ট্রেনিংকে বেশি গুরুত্ব দিই না? ওরাল প্র্যাকটিস এবং ইয়ার ট্রেনিংকে আমরা বেশি গুরুত্ব দিই কিন্তু ধ্বনিতত্ত্বর ক্ষেত্রে, ফোনেটিক্সের ক্ষেত্রে, যে ঠিকঠাক সে উচ্চারণ করতে পারছে কিনা সেটা। ওকে, 6 নম্বর পয়েন্ট আমাদের কি বলে, যে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইউজ অফ মাদার টাং ইজ, অর্থাৎ ভাষা শিক্ষণের ক্ষেত্রে যদি আমরা মাতৃভাষা ব্যবহার করি, নট অ্যালাউড ইন 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 এনি সিচুয়েশন, এটা কিন্তু ভুল। বর্তমানে অবশ্যই অ্যালাউ করা হচ্ছে, অ্যালাউ বাট রেস্ট্রিক্টেড, অর্থাৎ ব্যবহার করতে পারো কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারবো, অর্থাৎ অ্যালাউ আছে বাট রেস্ট্রিক্টেড আছে, এটা ঠিক আছে। অ্যালাউ ইজ দ্য অনলি মিডিয়াম অন ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ওটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করার জন্য আমরা কিন্তু মাদার টাং ব্যবহার করতে পারি, সেটা কিন্তু ভুল জিনিস। আপনি যখন ইংরেজি পড়াবেন অবশ্যই আপনাকে যা কিছু মানে আপনার ইনস্ট্রাকশন সেগুলো বাচ্চাদেরকে ইংরেজিতেই দেবেন, যে ওপেন ইউর বুক, আমরা কখনোই বলো না চলো 53 পৃষ্ঠা বই খুলো, তখন আমরা কী বলবো, ওপেন ইউর বুক ইন পেজ 53, ওইভাবে আমরা বলবো কিন্তু। ক্লিয়ার? তাহলে কিন্তু এটাও তো আমাদের চলবে না। ওকে, নেক্সট, স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন অল সিচুয়েশন, সমস্ত রকম পরিস্থিতিতে তারাকে প্রচুর নিষেধাজ্ঞা প্রদান করা, কোনটা হচ্ছে আমাদের মানে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইউজ অফ মাদার টাং, মানে মাতৃভাষা কোন ক্ষেত্রে ব্যবহার হবে না? অবশ্যই ব্যবহার করা যাবে, অ্যালাউ বাট রেস্ট্রিক্টেড, অর্থাৎ তাকে ব্যবহার করতে দেওয়া হবে মাতৃভাষাটা, কিন্তু সেটা আমাদের রেস্ট্রিক্টেড থাকবে কিন্তু। 7 নম্বর পয়েন্টে কী আছে দেখুন তো, আমাদের 7 নম্বর কোশ্চেন, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নিম্নলিখিত কোন যে বক্তব্যটা কিন্তু সত্য নয়? নো হোয়াট ইউ আর ডুইং, নো হোয়াট ইউ আর ডুইং, অর্থাৎ তুমি যেটা করছো সেটা সম্পর্কে জানো। দ্য হোল ইজ মোর ইম্পর্টেন্ট দ্য সাম অফ ইটস পার্টস, এটাও ঠিক। প্রসেস আর এজ ইম্পর্টেন্ট এজ দে আর ড্রিলিং, এটাও ঠিক। লার্ন ক্যান টেক প্লেস অনলি থ্রু লার্নিং ইজ টেক প্লেস অনলি থ্রু ড্রিলিংয়ের মাধ্যমে, ড্রিলিং অর্থাৎ প্র্যাকটিস করাকে ড্রিলিং বলা হয় থাকে অনেক সময়। ক্লিয়ার? ড্রিলিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা শিক্ষণটা পাইতে পারি, তাহলে কোনটা কিন্তু ভুল, অর্থাৎ নট বলেছে, পয়েন্ট টু বি নোটেড, বলে যে কোন বক্তব্যটা সঠিক নয়। অপশান এ, বি এবং সি এগুলো সঠিক কিন্তু অপশান ডিটা সঠিক নয়, তাই রাইট আনসার হবে আমাদের অপশান ডি। ওকে, 8 নম্বর পয়েন্টে আমরা চলে যাই, হুইচ ইজ নট এ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল, নিম্নলিখিত কোনটি কোনো মনস্তাত্ত্বিক নীতি নয়? টু মুভ ফ্রম নোন টু আননোন, জানা থেকে অজানা দিকে যাওয়া। টু মুভ ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্তর দিকে যাওয়া। টু মুভ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সরল থেকে জটিলের দিকে যাওয়া, নাকি টু মুভ ফ্রম অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, অর্থাৎ বিমূর্ত থেকে মূর্তের দিকে যাওয়া, কোনটা সাইকোলজিক্যাল প্রিন্সিপাল বা মনস্তত্ত্বের নীতি নয়? না, মনস্তত্ত্বের নীতি নয়, অপশান ডি। আমরা তো আগেই বলেছি যে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে, অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত বিষয়ের দিকে যেতে হবে, কখনোই অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিটের দিকে যাওয়া যাবে না। তা অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, এটা কিন্তু সাইকোলজিক্যাল প্রিন্সিপাল নয়। 9 নম্বর পয়েন্ট আমাদের কী বলে বলুন তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অফশুট অফ বিহেভিয়ারিজম, অর্থাৎ আচরণবাদের অফশুট, অর্থাৎ ভুলের কথা বলা হচ্ছে। আচরণবাদের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটা ভুল? দ্য কনসেপ্ট অফ রিএনফোর্সমেন্ট, ওকে 1 মিনিট দাঁড়ান একটু, হ্যাঁ চলে এসেছি। তো যেটা ছিল যে বিহেভিয়ারিজমের কোনটা ভুল, অফসিট নাকি, অফসিট অফ বিহেভিয়ারিজম। দ্য কনসেপ্ট অফ রিফোর্সমেন্ট, অর্থাৎ শক্তি, রিইনফোর্সমেন্ট কথার অর্থ হচ্ছে শক্তিদায়ক বা শক্তি বৃদ্ধি করা। দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ সংগঠনমূলক মতবাদ। দ্য কনসেপ্ট অফ কোঅপারেটিভ লার্নিং, অর্থাৎ কোঅপারেটিভ মানে কি সকল মিলে সহযোগিতামূলক শিখন। না, দ্য কনসেপ্ট অফ হলিস্টিক লার্নিং, অর্থাৎ শত্রুতায়িক শিখনের ধারণা।
কোনটা হচ্ছে আপনার অফশুট অফ বিহেভিয়ারিজম, আচরণবাদের কোনটা হচ্ছে একটা মানে কি বলবো ত্রুটি। এক মিনিট, একটু জাস্ট মিনিট হোল্ড করুন একটু। তো আমাদের বলা হয়েছে যে বিহেভিয়ার যেমন আচরণবাদের অফশুট, সরি অফশুট মানে ত্রুটি নয়, মাই মিস্টেক, অফশুট মানে হচ্ছে ফলাফল। কেমন, তাহলে আচরণবাদের ফলাফল কোনটা হবে না, আচরণবাদের ফলাফলে কি বলা হয়েছে বলুন তো। আচরণবাদ মানে হচ্ছে প্র্যাকটিস করতে বারবার বলা হয় তো আমরা আগেও পড়ছি, প্রথম থেকে পড়ছি আচরণবাদ মানে প্র্যাকটিস করা বারবার। আর প্র্যাকটিস করা মানে কি, যে আমাদেরকে জিনিসটার শক্তি বৃদ্ধি করতে হবে প্রচুর পরিমাণে। তাই আচরণবাদের ক্ষেত্রে মানে ফলাফল যদি বলা হয় সেটা হবে কিন্তু অপশন এ, দ্য কনসেপ্ট অফ রিএনফোর্সমেন্ট, অর্থাৎ প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি করা, তাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে। তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর পয়েন্টে চলে যাই, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, অর্থাৎ যে জিনিসটা অড মানে এর সাথে মানানসই নয় চারটা অপশনের সঙ্গে, সেটাকে বাদ দিতে হবে। ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ প্রসেস ওরিয়েন্টেড, অবশ্যই এটা ঠিক, ল্যাঙ্গুয়েজটি আমরা জানি তো প্রসেস ওরিয়েন্টেড হয়। ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বি ডান উইথ অথেন্টিক ম্যাটেরিয়াল, অবশ্যই সঠিক যা কিছু বিষয়বস্তু সেটা দিয়েই কিন্তু ভাষা শিক্ষণটা সম্পন্ন করতে হবে। ইরর আর্স নেসেসারি ফর লার্নিং, শিক্ষণের ক্ষেত্রে ইরর বা ভুল কিন্তু অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস। প্রসেস আর নট ইম্পর্ট্যান্ট ইন লার্নিং, শিক্ষণের ক্ষেত্রে প্রসেসটা কিন্তু কোনো ইম্পর্টেন্স নেই। এটা কি ঠিক, কি অপশানটি নয়, আমরা আগেও পড়েছি যে লার্নিং ইজ এ প্রসেস, লার্নিং এটা আমরা বলেছি তো, ল্যাঙ্গুয়েজ টিচিং বা যা কিছু লার্নিং সেটা কিন্তু অবশ্যই একটা প্রসেস ওরিয়েন্টেডই হবে কিন্তু। তাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, এটা কিন্তু সঠিক নয়। ক্লিয়ার, তাই অপশান ডিতে আমাদের এই প্রশ্নটির উত্তর হলো অপশান ডি। 11 নম্বর পয়েন্ট কি বলে, নয়েজ ইন ক্লাসরুম ইন্ডিকেট, অর্থাৎ ক্লাসরুমের শব্দ, এখানে নয়েজ মানে কিন্তু আপনি বিশৃঙ্খল অবস্থা বুঝবেন না, নয়েজ মানে শব্দ বুঝবেন। কেমন, এখানে বলা হয়েছে দেখুন কোনো একটা জিনিসের ভাবার্থ একের অধিক অনেক রকমের হতে পারে, সেটা আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়েও হতে পারে, আবার নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়েও হতে পারে কিন্তু কিন্তু যদি সঠিকভাবে উল্লেখ করা না থাকে কোনো একটা জিনিস, তখন আমরা কিন্তু সেটাকে আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গির দিক দিয়েই কিন্তু বিচার বিশ্লেষণ করব। হ্যাঁ, যদি নয়েজ যদি আমাকে আপনার নয়েজ যদি বিশৃঙ্খলার দিক থেকে বলা হতো তখন সেটাকে ডিসঅর্ডার বলা হতো কিন্তু। তাই নয়েজ ইন দ্য ক্লাসরুম ইন্ডিকেট, ক্লাসরুমে যদি শব্দ হয় তার মানে এটা কী নির্দেশ করছে, ইনকম্পিটেন্স অফ দ্য টিচার, অর্থাৎ শিক্ষকের অদক্ষতা, ইনডিসিপ্লিন নেচার অফ স্টুডেন্টস, মানে শিক্ষার্থী যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু নিয়মানুবর্তিতার অভাব, ডিসইন্টারেস্ট অফ লার্নার, যারা শিক্ষার্থী তাদের কোনো তাতে আগ্রহ নেই সেই বিষয়টাতে, নাকি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস অফ দ্য লার্নার্স, অর্থাৎ শিক্ষকরা যে মানে শিক্ষক বলছি শিক্ষার্থীরা সেখানে কোনো গঠনমূলক অ্যাক্টিভিটি করছে। কোনটা হচ্ছে নয়েজ ইন্ডিকেট করে কোন জিনিসটা না, অবশ্যই আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে ভাববো যে নয়েজ যদি কোনো ক্লাসরুমে থাকে তাহলে অবশ্যই সেটা ইন্ডিকেট করছে কি বলুন তো, না সেই শিক্ষার্থীদের একটা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস বা গঠনমূলক সেখানে কোনো সক্রিয়তা হচ্ছে। ধরুন আপনি দলগতভাবে আলোচনা করাচ্ছেন বা হয়তো আপনি গ্রুপ ডিসকাশন করেছেন, তখন তো আওয়াজ হবেই, শব্দ হবে কি হবে না, ক্লিয়ার, সে তো তাহলে সেটা তো একটা গঠনমূলক জিনিসই হচ্ছে সেখানে। তাই সঠিক উত্তর হবে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস অফ লার্নার, অপশন ডি দ্য রাইট আনসার। 12 নম্বর পয়েন্টে চলে যাই, ইরর্স অফ লার্নার্স অফেন ইন্ডিকেট, অর্থাৎ শিক্ষার্থীদের যে ভুল সেটা অনেক সময় ইন্ডিকেট নির্দেশ করে কি, অ্যাবসেন্স অফ লার্নিং, শিক্ষণের অনুপস্থিতি, নেসেসিটি অফ মেকানিক্যাল ড্রিল, অর্থাৎ যে মেকানিক্যাল যে ড্রিলিং প্রসেস আছে আপনার শারীরবৃত্তীয় যে মানে কি মেকানিক্যাল মানে যান্ত্রিক যেসব মানে প্র্যাকটিসের বিষয় সেগুলোর প্রয়োজনীয়তাকে নির্দেশ করে, যে ওর ভুল হচ্ছে মানে ওর আরও বেশি প্র্যাকটিসের প্রয়োজন আছে, নাকি হাউ দে লার্ন, তারা কীভাবে শিখে সেই জিনিসটাই মানে সে ইন্ডিকেট করে, নাকি ফরগেটফুলনেস অফ লার্নার, নাকি শিক্ষার্থী ভুলে যাচ্ছে, শিক্ষার্থীর যে ভুলে যাওয়ার প্রবণতা এটাকে ইন্ডিকেট করে ইরর্স। না কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে যদি ইরর্স হয় তখন সেটা কিন্তু অবশ্যই ইন্ডিকেট করবে যে সে কীভাবে শিখছে, সেটাকে সে কিন্তু আমাদের বোঝাবে। কারণ যদি সে বারবার ভুল করে তখন আমরা বুঝবো যে সে কিন্তু ভুলভাবে শিখছে, তাই তাকে আমাদেরকে অন্যভাবে তখন শেখাতে হবে। তাই হাউ দে ইরর ইন লার্নার্স অফেন ইন্ডিকেট হাউ দে লার্ন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্নে আমাদের চলে যাই আমরা। হ্যাঁ, ওয়ান বেসিক প্রি রিকুয়েস্টিক ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ, ভাষার বিকাশের জন্য একটা পূর্ব মানে প্রয়োজনীয় একটা কি বলবো একটা জিনিস, যে জিনিসটা কোন জিনিসটা আছে না, এক্সপোজার অফ ল্যাঙ্গুয়েজ, সেই ভাষা সম্পর্কে তার ভাষার ময়দানে তাকে বা ভাষা সম্পর্কে তাকে জানানো, না রিডিং নিউজ পেপার খবরের কাগজ পড়া, ওয়াচিং ফিল্মস, নাকি ড্রিলস অ্যান্ড প্র্যাকটিস। তাহলে প্রি রিকোয়েস্টিক কোনো ভাষার আপনি বিকাশ ঘটাতে চান তখন সেখানে আপনার কি কোন জিনিসটা দরকার হবে এই চারটার মধ্যে, রিডিং নিউজ পেপার, ওয়াচিং ফিল্মস, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। দেখুন আপনি প্রি রিকোয়েস্টিক বলেছে, অর্থাৎ শিখন চলাকালীন ভাষা শিখন চলাকালীন আপনি এই বিসিডি তিনটা করতেই পারেন তার ভাষার বিকাশের জন্য, কিন্তু ভাষা বিকাশের ক্ষেত্রে আগের থেকে প্রি রিকোয়েস্টিক আগের থেকে কোন জিনিসটা প্রয়োজন হবে না, আগের থেকে হবে সেই ভাষা সম্পর্কে তাকে একটা এক্সপোজার অফ ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাটা সম্পর্কে তাকে কিন্তু একটা সঠিক ধারণা আগের থেকে আমাকে দিতে হবে। তাই অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। 14 নম্বর পয়েন্টে আমরা চলে যাই, দেবস্মিতা এ টিচার অফ ভেরি ইয়ং স্টুডেন্টস,
খুব মানে যারা ইয়ং স্টুডেন্ট তাদের কিন্তু টিচার হচ্ছে দেবস্মিতা। ইনসিস্ট অন হ্যান্ড রাইটিং, হাত লেখায় জোর দেন। সি ইজ দাস হেল্পিং ডেভেলপ, তাই তিনি মানে তিনি কোন জিনিসটার বিকাশ সাধন করতে চাইছেন? কগনিটিভ স্কিল, এফেক্টিভ স্কিল, মোটো স্কিল, নাকি নান অফ দ্য অ্যাবাভ? আমরা প্রথমেই বলেছিলাম যে যদি হাত লেখার উপর গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু আমাদের সাইকোমোটর ডোমেনের মধ্যে পড়ছে, তাই মোটো স্কিল ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর পয়েন্ট পড়ে যায় কি, এ স্টুডেন্ট অফ ক্লাস 2 সেজ, ক্লাস দ্বিতীয় শ্রেণীর কোনো একটা শিক্ষার্থী বলল আই গোড টু স্কুল, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য স্টুডেন্ট, অর্থাৎ সেই জিনিসটা বললো আই গোড টু স্কুল, এই জিনিসটা শিক্ষার্থীর কোন দিকটাকে নির্দেশ করে? ওভার জেনারেলাইজ দ্য রুলস অফ মেকিং পাস্ট টেন্স, দ্য রুলস অফ মেকিং পাস্ট টেন্স শোয়িং দ্যাট লার্নিং ইজ টেকিং প্লেস। হয়েছে যে শিখন চলছে সেটা দেখাতে যে আমি শিখছি সেটা দেখাতে গিয়ে সে কিন্তু মানে ওই পাস্ট টেন্সের ব্যবহারটাকে ওভার জেনারেলি অত্যধিক বেশি মাত্রায় সে জেনারেলাইজ করে নিয়েছে। নাকি ইজ কেয়ারলেস অ্যান্ড অ্যাবসেন্ট মাইন্ডেড, তাকে আমরা বলবো সেই যত্নবান নয় এবং অ্যাবসেন্ট মাইন্ডেড, শিখনের সময় থেকে ঠিকঠাক তার মনোযোগ থাকে না, এটা আমরা বলবো তাকে। নাকি শুড মেমোরাইজ দ্য রুলস অফ গ্রামার প্রপারলি, না তাকে মানে ইন্ডিকেট করবো যে স্টুডেন্ট তাকে আমরা কি বলবো যে সে সেই জন্য গ্রামার্সটাকে মানে শুড মেমোরাইজ দ্য রুলস অফ গ্রামার প্রপারলি, অর্থাৎ গ্রামার যা কিছু রুলস আছে সেগুলোকে যেন সঠিকভাবে সে মনে করে। হ্যাজ নট লার্নড গ্রামার রুলস প্রপারলি, নাকি সে গ্রামার সঠিকভাবে শেখেনি, কোন জিনিসটা ইন্ডিকেট করবে? যদি একটা ক্লাস 2 এর বাচ্চা বলে আই গো টু স্কুল, আমি আই গো টু স্কুল, তখন এই জিনিসটা কিন্তু ব্যবহার যে জিনিসটাকে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে কিন্তু যে বাচ্চাটা হয়তো ইংরেজি শিখছে, শিখতে শিখতে সে কিন্তু পাস্ট টেন্স সম্পর্কে সে কিন্তু একটা ওভার জেনারেলাইজ করছে সেই রুলসগুলোকে, এবং অবশ্যই এটা এটা প্রদর্শন করছে যে শিক্ষার্থী যখন, এটা তো একটা ভুল জিনিস, আই গো টু স্কুল যদি বলে তো এটা তো ভুল জিনিস, আর ভুল একটা কি না, ভুল হচ্ছে শিখনের অংশ, তাই জিনিসটা বলবে যে সে কিন্তু শোয়িং দ্যাট লার্নিং ইজ টেকিং প্লেস, অর্থাৎ সেই বাচ্চারা শিখনের মধ্যেই আছে, তার মধ্যে শিখন প্রক্রিয়া চলছে, তাই সঠিক উত্তর হবে আমাদের অপশান এ কিন্তু। ওকে, দেখুন ইংরেজি প্যাডাগজির ক্ষেত্রে এই জিনিসগুলো দেখে আপনাদের মনে একটা ভয়ের সৃষ্টি হবে যে এই রকমের প্রশ্ন হলে কী করে আনসার দেবো। তো সিম্পল জিনিস দেখুন, এই জিনিসগুলো আমরা মানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি, তো কিন্তু আপনি যখন পরীক্ষা হলে পড়বেন তখন আপনার দেখবেন বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এবং আপনার জিনিসটা আপনি একটু প্রশ্নটা নিয়ে যদি একটু ভাবেন যে অবশ্যই আমাদেরকে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের আনসার দিতে হবে, দুম করে কোনো একটা ভুল হয়ে গেল তখন কিন্তু আমরা সেই পুরোপুরি দোষটা শিক্ষার্থীর একটা কোনো নেগেটিভ দিককে তুলে আনবো, এটা না করে আমাদেরকে একটা তার পজিটিভ দিকটা দেখতে হবে, সেইভাবে কিন্তু আনসার আমাদের দিতে হবে, কেমন? তাই অপশন এ হবে সঠিক উত্তর। 16 নম্বর পয়েন্টে আমরা চলে যাই কি, মোহিত বিলিভস ইন পার্সোনালাইজ লার্নিং, অর্থাৎ মোহিত সে বিশ্বাস করে ব্যক্তিগত শিখনে। দিস মিনস হি থিঙ্ক দ্যাট, এটা এটা মানে সে কি চিন্তা ভাবনা করে, সে কি চিন্তা ভাবনা করে যে এভরি লার্নার শুড গেট এক্সপোজার টু লার্নার, যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন শিক্ষার আঙ্গিনায় মানে তাদেরকে এক্সপোজ টু লার্নিং শিখনের প্রয়োজন আছে। নাকি বলেছে এভরি লার্নার শুড এনজয় লার্নিং, প্রত্যেক মানে যে শিক্ষার্থী তারা যেন শিক্ষণটা এনজয় করতে পারে। নাকি অল লার্নার মাস্ট লার্ন অন দেয়ার ওন, নাকি প্রত্যেক শিক্ষার্থী তারা নিজের যেমন চাহিদা সেভাবে তারা শিখবে। নাকি এভরি লার্নার ইজ ইউনিক, প্রত্যেকটা শিক্ষার্থী ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন অপরচুনিটি টু ডেভেলপ টু দেয়ার বেস্ট অফ অ্যাবিলিটি, তাদের মধ্যে যা কিছু সক্ষমতা আছে তার সব থেকে ভালোটা দিয়ে তাদের আমরা মানে সুযোগ করে ভালোটার দিক থেকে তাকে সুযোগ করে তার যে বিকাশ সাধন সেটাই হচ্ছে শিখন। তো দেখুন আমরা জানি বর্তমানে আপনি পার্সোনালাইজ লার্নিং, ব্যক্তিগত শিখন বলতেই আপনাদের প্রাইভেট টিউশন আমি একাই পড়বো এইরকম মানসিকতা যেন না আসে। দেখুন বর্তমান শিক্ষা ব্যবস্থায় হচ্ছে স্টুডেন্ট কেন্দ্রিক মানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, ব্যক্তি কেন্দ্রিক শিখন। তো এই ক্ষেত্রে আমরা এই কারণেই ব্যক্তি কেন্দ্রিক শিখন বলে থাকি, পার্সোনালাইজ লার্নিং এই কারণেই বলি কারণ প্রত্যেকটা বাচ্চাই তো আলাদা, তাই তাদের সবার জন্য কিন্তু আলাদা আলাদা মেথড আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যে এভরি লার্নার ইজ ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন অপরচুনিটিস টু ডেভেলপ টু দেয়ার বেস্ট অফ অ্যাবিলিটিস, তাদের যা কিছু সক্ষমতা আছে সেগুলো সব থেকে ভালোটা দিয়ে যেন তার বিকাশ সাধন হয়। তো বন্ধুরা এই ছিল কিন্তু আমাদের ডে ওয়ানের কিন্তু মানে ইংলিশ প্যাডাগজির যা কিছু বিষয়বস্তু। ওকে, তো এরপর কিন্তু আমরা আপনাদেরকে এর পরের যে অংশটুকু সেই অংশ নিয়ে ইংলিশ প্যাডাগজিটার কিন্তু কিছুগুলো জিনিস বোঝাবো। ইংলিশ প্যাডাগজি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হবে, তাই আগের প্যাডাগজিগুলো যেমন আমরা দুদিনেই শেষ করে দিয়েছি, ইংলিশ প্যাডাগজিটা শেষ করতে আমাদের একটু সময় লাগবে, এবং এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কিন্তু অবশ্যই কামনা করি। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাবাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।